আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়েরা কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে এই গল্পটা শেষ করে দিব। আর এই গল্পটা সত্যি বলতে খুবই সুন্দর ছিল। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আমি জানি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো এরকম আরও নতুন নতুন গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তো সেই পর্যন্ত কিন্তু তোমরা অপেক্ষা করবে, কারণ একটা গল্প শেষ না হতে তো আমি আরেকটা গল্প দিতে পারবো না। তো আশা করব তাড়াতাড়ি শেষ করার। আমি তোমাদের সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করব, শুধু আমাকে একটু সময় দিবে, কারণ একটা গল্পের পেছনে কিন্তু অনেক সময় দিতে হয়। তো আমি কিন্তু এখন তোমরা অনেকেই বলে থাকো যে একটা বেশি বেশি করে পর্ব দাও। তো আপুরা আমি কিন্তু দেখা গেছে যে এখন ভিডিওগুলো কিন্তু একটু লং করে দিয়েছি। আগে যেহেতু আমি 20-30 এরকম মিনিটের মতো দিতাম, এখন কিন্তু 1 ঘন্টার উপরে দিই, বা 50 মিনিট 40 মিনিট এরকমভাবে দিচ্ছি। মানে তোমরা ব্যাপারটা একটু বুঝিও। যেহেতু আমি এখন পড়াশোনা করছি, তো এই পাশাপাশি তোমাদের সাথে গল্প শেয়ার করি, আর একটা গল্প বানাতে গিয়ে অনেক টাইম এটার পিছনে যায়। আমি যতটুকু পারি তোমাদের সাথে আর কি একটু শেয়ার করি। তো তোমরা আমার পাশে থেকে এভাবে আমাকে সাপোর্ট করে যেও। তোমরা যদি সাপোর্ট করো আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা পেয়ে। তো প্লিজ তোমাদের সাপোর্টটাই চাই। তো অনেক সময় দেখা যায় গল্প বলতে বলতে অনেক জায়গায় ভুল হয়ে যায়। তো এই জায়গাগুলো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ অনেক সময় দেখা যায় কি লেখাটা ভুল থাকে, কিংবা আমি বলতে গেলে মানে ভুল বলে ফেলছি। এগুলো তোমরা একটু মেনে নিও। তোমাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্যই আর কি আমি সবসময় বলি যে তোমরা বেশি বেশি কমেন্ট করবে। আর অবশ্যই লাইক দিতে কেউ ভুলবে না, কারণ কি একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে। এই জন্যই তোমাদের কাছে আমি জাস্ট ছোট্ট একটা অনুরোধ চাই যে সবাই একটু লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবে। এখন সবাই যেভাবে পাশে আছো সবসময় আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক দূর এগিয়ে যাব। তো চলো আর কোনো কথা বাড়াচ্ছি না, এবার আমরা গল্পেতে চলে যাই। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই, শেষ পর্ব। লিখেছেন ফাবিহা মম। ভয়ার্ত চেহারায় বসে আছে, মাথাটা মেঝের দিকে ঝুঁকানো, চুল থেকে টুপ টুপ করে ঘাম ঝরছে। গায়ে নেভি রঙের পাঞ্জাবি, ঘামে ভিজে সেটা দেহের ভাঁজে ভাঁজে লেগে আছে। বেশ লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে। নিঃশ্বাসের দমকে পিঠটা আস্তে আস্তে ফুলে আবার ধীর গতিতে আগের মতো হচ্ছে। বাইরে থেকে যতটা শান্ত দেখাচ্ছে, ভেতরের অবস্থা 3 গুণ খারাপ। উত্তপ্ত ক্রোধের বেসামাল ক্ষোভকে কন্ট্রোল করছে সে। বন্য জন্তুর মতো বেকুবা কায়দায় ফুঁসছে। কতক্ষণে শিকারের উপর হাত চালাবে সে, কখন নির্মমতার পরিচয় দিয়ে খুন করবে, টুকরো টুকরো করে নিশ্চিত করার সুখ অন্তরে মিলবে কখন। নত দৃষ্টি তুলে সামনের দিকে তাকালো। সেখানের মেঝের উপর শুয়ে আছে রকুনুজ্জামান। বদমাসটা একটুখানি পানির জন্য হাহাকার করছে, চোখের কোণে দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। মুখটা হা করে আছে। মুখটার উপর জোরে লাথি মারলে কেমন হয়? একই সাথে যদি চোখ ও ঠোঁট থ্যাতলায় দেওয়া হয়, ব্যাপারটা কেমন হবে? এই কুলাঙ্গার কতগুলো মেয়ের সম্ভ্রম নষ্ট করেছে, তা হিসাব আছে? টাকার বিনিময়ে কত নারীর ইজ্জত নিলামে করেছে, তা বেহিসাব। পশুর মতো বক্ষণশীল স্বভাবের জন্য কত অবলার প্রাণ কেড়েছে, তা অগণিত। এই নরপশুটার জন্য নরম মৃত্যু ঠিক? কখনোই না। নেতার জোর, টাকার জোর, ক্ষমতার জোর খাটিয়ে সব কিছু উদ্ধার করেছে। যখন যেটা দরকার ছিল টাকার গরজে স্বীকার করেছে। এমন মানুষরূপী শয়তান শুধু নারীদের মাঝে সীমাবদ্ধ না, দেশের ভারসাম্য নষ্ট করেছে। চোখের সামনে বহু মেয়ের ছবি ভাসল, কান্নাজড়িত চোখ, নিষ্প্রাণ দেহ, পাশবিক অত্যাচারের দম ছেড়ে দিয়েছে। তাদের শূন্য দেহ তুলে মাটির গর্তে চাপা দিচ্ছে। কেউ জানলেও না মেয়েটি আর নেই। কলেজ ভার্সিটি থেকে ফেরার পথে মেয়েটা রুমাল শুকলো, তার জন্য বাবা মা অধীর অপেক্ষায় বসে থাকলো। মেয়েটা কোনোদিন ফিরল না। এমন বহু কেস কানে শুনেছেন মাহাতিম, কিন্তু ন্যায় বিচারের সুযোগ নেই। প্রশাসন যেন টাকার উপরে চলে, বিচারের উপর চলে না। ব্যাপারটা মনে পড়তে ঝট করে উঠে দাঁড়ালো। চেয়ারের পাশ থেকে রডটা তুলে প্রচণ্ড জোরে বাড়ি লাগালো। মনের ক্ষোভ মিটিয়ে শরীরের আঘাত করলো সে। পুরো ঘরটা জানোয়ারটার চিৎকার ছেপে যাচ্ছে। আর্তনাদ দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি হচ্ছে। আর করব না, ছেড়ে দাও, ছেড়ে দাও আনসারি, আর করব না। বাবা রহম করো, ওয়াদা করছি, কানে ধরছি। আনসারি, ছেড়ে দাও, খুব লাগছে। রডটা 2 হাতে ধরে পিটিয়ে চলল মাহাতিম, ইচ্ছামতো পিটিয়ে চলল। চিৎকারের ধ্বনি শুনে এক বিন্দু থামল না। জানোয়ারের মুখে ছেড়ে দাও শব্দ মানায় না। এই মেয়েগুলো আর্তনাদ করেনি, ওরা বলেনি ছেড়ে দাও। টাকার জোরে সবই সম্ভব, তাই না?
আরও আগ্রাসী হয়ে পেটাতে থাকলো মাহাতিম। ততক্ষণে পর্যন্ত পিটিয়ে চলল যতক্ষণ পর্যন্ত নোমান এসে জোরপূর্বক টেনে না সরালো। বসকে পেছন থেকে ঝাপটে ধরে অনেক কষ্টে থামালো। অনুরোধ করতে করতে অস্থির চিত্রে বলল, স্যার থামেন, স্যার কন্ট্রোল, রডটা আমার হাতে দিন। না না, একে মারবেন না, হাত নোংরা করবেন না, আপনি আমার কথা শুনেন। স্যার শুনেন, এদিকে এদিকে বসুন, আগে এদিকে বসুন, মাথা ঠান্ডা করুন, রডটা আমার হাতে দিন। বসুন স্যার, ঠান্ডা। মাহাতিম ফোঁস-ফোঁস সুরে নিঃশ্বাস নিচ্ছে। নোমানের তাগাদায় চেয়ারে বসে হাত থেকে রডটা ছেড়ে দিতে নেবে, ঠিক তখনই চল শক্ত করে নির্দিষ্ট দিকে ছুঁড়ে মারল। সাথে সাথে তীব্র যন্ত্রণায় চিৎকার করল রুকনুজ্জামান। নোমান এহেন কাণ্ডে কিছুই করতে পারল না। একবার বসের দিকে চাইল, আরেকবার ঘাড় ঘুরিয়ে মেঝের দিকে চাইল। রুকনুজ্জামানের দু হাতে ঠোঁট চেপে লুটোপুটি খাচ্ছে। নোমান আরেকটু খেয়াল করতেই অস্পষ্ট সুরে বলল, আল্লাহ, বলেই শিউরে উঠল। রুকনুজ্জামান ঠোঁট ঝুলে আছে। বীভৎস দৃশ্য দেখে তৎক্ষণাৎ চোখ খিচালো নোমান। সমস্ত শরীর ঝাড়া দিয়ে উঠেছে। এটা কি করলো? আবার চোখ খুলে বসের দিকে মুখ ফেরালো। বস নির্বিকার, কাজটা করে কোনো প্রকার ভয় বা অনুশোচন নেই। বস রুকনুজ্জামানের দিকে শানিত দৃষ্টিতে চেয়ে আছে। নোমান আলতো করে নিচের ঠোঁটটায় জিভ ছোঁয়ালো, মৃদু সুরে ইতস্ত করে বলল, স্যার, ওই রুমে যাওয়া যাচ্ছে না, গন্ধ ছড়াচ্ছে। ডেড বডি বেশিক্ষণ রাখা যাবে না। রজনী ম্যাম আপনাকে শেষবারের জন্য ডেকেছে, যদি আপনি একটু কনসিডার। মাহাতিম পাত্তা দিল না। সে আপন মনে কাজ করে গেল। নিজের মাথাটা একবার ডানে ও একবার বামে কাত করে ব্যায়ামের মতো করল। জোরে নিঃশ্বাস ছেড়ে এমন ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠল যেন কিছুই করেনি সে। বাঁ হাতের স্লিভ একটু নেমে গেছে, সেটাই ডান হাতের গোটাতে গোটাতে রুম ছেড়ে বেরোলো। রুকনুজ্জামানের চিৎকার এখনও কমেনি। লোকটা অসহনীয় যন্ত্রণায় চিৎকার করে যাচ্ছে। ভয়াল রাত, চারিদিক অন্ধকার করা পরিবেশ। ছাদ ধুয়ে পানি পড়ার শব্দটা ভয় জাগিয়ে দিচ্ছে। একটু আগে বৃষ্টি হয়েছে। মাটির স্যাঁতসেঁতে গন্ধ বাতাসে বাতাসে ছড়াচ্ছে। রুমটা আলোহীন, অন্ধকারে কিছুই দেখা যায় না। গা ছমছম অবস্থা। রজনী ইবনাত রুমের এক কোণায় গুটি পাকিয়ে বসে আছে। ভয়াকাতুর দৃষ্টি দিয়ে চমকে যাওয়ার মতো কেঁপে কেঁপে উঠছে। এক্ষুনি পিছন থেকে ভয়ানক কিছু ঘটবে। এই বুঝি মেরে ফেলল কেউ। হঠাৎ গাছের মর্মর শব্দটা এমন সোচ্চার হলো যেন ডাকিনী আত্মা মুক্তির উল্লাসে চিৎকার করে যাচ্ছে। দিকদিকি অদ্ভুত সুরে সঞ্চার করছে ভয়। রজনী এদিক ওদিক ভীত চোখে তাকিয়ে মনের ভ্রমে প্রশ্ন করল, কে? তুমি কে? হাসছো কেন? জবাব দাও। হাসছো কেন? অন্ধকারে কিছুই দেখা যায় না। কোনো জবাব এলো না। গাছটা এখনো মরমর করে শব্দ করছে। নিশুতি রাতের জন্য এমন অবস্থা হয়েছে। এখানে সুস্থ মানুষের আনাগোনা চলে না। ভয়ে বুকের রক্ত হিম হয়ে যাবে। জায়গাটা জনমানব শূন্য, বসতি এলাকা থেকে বহু মাইল দূরে। এখানে সূর্যের আলো পৌঁছায় না, জ্যোৎস্নার আলো ঢুকে না। কেউ আন্দাজ করতে পারবে না এখানে তিনটে মানুষ পড়ে আছে। তার মধ্যে একটা মৃত। লাশটা পচে গন্ধ ছড়াচ্ছে, নাকে একটু একটু পাচ্ছে। হঠাৎ খুটখাট শব্দ হলো। তৎক্ষণাৎ রজনী কান খাড়া করল। কেউ তো আসছে, ঠিক এদিকটাই আসছে। ধূপ ধূপ করে শক্ত জুতার শব্দ হচ্ছে। এই সুর পরিচিত। এটা আর কেউ না, এটার একজনই। দরজার থেকে তালা খোলার শব্দ হলো। জড়সড় হলো রজনী। এরপরই জং ধরানো দরজাটা শব্দ করে খুলে গেল। ডান পা বাড়িয়ে প্রবেশ করলো সে। চট করে হলুদ বাতি জ্বালিয়ে দিল। রজনী সবটাই শুনতে পাচ্ছে। এই তো চেয়ার টেনে বসলো। রজনী দুই হাঁটুর মাঝে মুখ গুজে বসে আছে। মৃত্যুর চিন্তায় চোখ দিয়ে দরদর করে পানি বের হচ্ছে। ভাইজানের চিৎকারটা শুনতে পেয়েছে সে। এবার তাকেও মেরে ফেলবে। অনেকক্ষণ যাবৎ সারা শব্দ না পেয়ে মুখ তুলল রজনী। চোখের সামনে ভয়ানক মূর্তি দেখে চিৎকার দিয়ে উঠল। থরথর করে কাঁপতে লাগলো সে। আহাজারি করতে করতে দুই হাত একত্র করে বলল, ভুল হয়ে গেছে। মাহাতিমকে এই অবস্থায় দেখেনি কেউ। আজ পর্যন্ত নিজেকে এমন অবস্থায় পূর্ববর্তন করেনি। কোনো সুস্থ মানুষ যদি এই চেহারায় তাকে দেখত, সে বোধহয় কল্পনাই করতে পারত না এটা মাহাতিম। যদি মেহিনুরের সামনে এই চেহারায় আসতো, মেহিনুর তখন কি করত?
সে সামনের দিকে মেঝেটার পানে তাকালো। রজনী ইবনাথ হু হু করে কাঁদছে, কম্পিত হাত জোড়া খুব কাঁপছে। ক্ষমা প্রার্থনার মতো কপালে ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করো আনসারি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। রজনী শেষ আর যেটুকু জানিয়ে দিল, সে স্বস্তি চায়, সে মুক্তি চায়, এভাবে অভুক্ত থেকে বাঁচতে চায় না। কপাল থেকে হাত জোড়া নামিয়ে ফেলল সে, কান্নায় ঠোঁটে কাঁপাতে কাঁপাতে বহু কষ্টে বলল, ক্ষুধায় মরে যাচ্ছি, মৃত্যু দাও। মাহাতিম অনড় ভঙ্গিতে তাকিয়ে রইল। কিছু সেকেন্ড পর স্লান ঠোঁটে শ্বাস ছাড়ল, নিরুদ্যম কণ্ঠে ভীষণ চোখে বলল, আমার ভাইটাকে কেন মারলেন মামি? এবার আছড়ে পড়া কান্নায় ভেঙে পড়লেন রজনী, হাউমাউ করে কেঁদে ফেললেন। আকুতি মিনতি জানাতে জানাতে ক্ষমা চাইলেন, বারবার জোর হস্তে ভুল স্বীকার করলেন। কিন্তু লাভ নেই। জীবনের সবচেয়ে বড় ভুল, একটাই ত্রুটি। কেন তিনি মাহাতিমের কলিজায় হাত দিলেন? ওর কাছে যে বউয়ের চেয়ে ভাইটাই বেশি আদরের ছিল, সেটা আদৌ জানতেন না তিনি। ভেবেছিলেন মেহিনুরকে সরিয়ে আত্মতুষ্টি করবে, কিন্তু যখন ব্যর্থতার ফাঁদে আটকা পড়লেন, তখন মাহাদিকে সরানো ছাড়া উপায় পেলেন না। চেয়ারে বসা মাহাতিম আবারও বিষাদের সুরে বলল, ওর দোষটা কী ছিল? ওইটুকু ছেলে কি বুঝতো মামি? আপনার শত্রুতা আমার সাথে ছিল। আপনি আমাকে আঘাত করতেন, আমার ভাইটাকে কেন? যদি আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিতেন মামি, যদি ছেড়ে দিতেন। আপনি দিলেন না তো, মেরেই ফেললেন। আজ 3টা বছর ধরে ওর কবরের সামনে আমি যাই না। যেই পর্যন্ত আপনাকে আমি নিজের হাতে শাস্তি না দেব, সেই পর্যন্ত ওর কাছে যাব না। আজও আমি যাইনি। আপনি আমাকে যে কষ্ট দিয়েছেন, সেটার কাছে আপনার ক্ষমা কিছুই না। মাহাতি মাথা নিচু করল, পাঞ্জাবির হাতায় চোখ ডলে আবার তাকালো সে। নিজের ডান কাঁধে তর্জনী দিয়ে নিশানা করে বলল, ওর লাশ এই কাঁধে তুলেছি। এত সহজে দিনগুলো ভুলবো না। আপনার জন্য ভাইয়ের লাশ দাফন করে ডিউটিতে গিয়েছি। আমার অসুস্থ বউকে বিছানায় ফেলে ফিন্ডে যেতে হয়েছে। এত সহজে তো আনসারি এগুলো ভুলবে না। আপনার ক্ষমতা সব ফিরে পাবো, এতই সহজ? আপনার ভাই আর আপনি দুটোই জানোয়ার। আমি জানোয়ারদের সাথে আমি জানোয়ারের মতোই ট্রিট করব। বলেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো, বুক ফুলিয়ে দম ছেড়ে নিষ্ঠুর একটা হাসি দিল। রজনী স্তম্ভিত মতো স্থির হয়ে গেছে। আসন্ন ঘটনা নিয়ে যে সকল ছক পাকিয়েছে, তা যেন হাসির আদলে ফুটে উঠেছে। মাহাতিম রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে শেষবারের মতো মাথা ঘুরিয়ে হিংস্র চাহনিতে বলল, আপনি আমার মেহনুরকে শান্তি দেননি। ও আপনার কোনো ক্ষতি করেনি। ওরও দোষ শুধু একটাই, ও মাহাতিম আনসারির বউ। আপনি আমাকে ক্ষতি করতে যে কতগুলো পাপ করেছেন হিসাব আছে? নেই। আপনার জন্য এই মেয়েটাকেও কষ্ট দিয়েছি। মেয়েটা এতিম। ওর বুকে কষ্ট দেওয়ার কাহিনী বুঝেন? বুঝবেন? আমি বুঝিয়ে দিব। দরজাটা ঠাস করে লাগিয়ে মাহাতিম চলে গেল। একবারও পিছু ফিরে তাকালো না। তালাটা যখন নোমানের হাতে দিল, নোমান তখন বসের দিকে চেয়ে গভীর নিঃশ্বাস ছাড়ল। আজই কাজ শেষ, এই এলাকায় আর ফেরা হবে না। বসকে আশ্বস্ত করে নোমান শান্ত সুরে বলল, কাজ হয়ে যাবে স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি সব কিছু ক্লোজ করে দিচ্ছি, আপনি গাড়িতে গিয়ে বসুন। বেলা 12টা, সূর্যের তাপ নেই। ধীরে ধীরে শীতের মৌসুম চলে এসেছে। রাত এখন গভীর হলে ধোঁয়া অবস্থা হয়, ফাঁকা স্থানে কুয়াশা জমে। গাড়িটা মেট্রো রাস্তা ছেড়ে হাইওয়েতে উঠল। বাতাসটা গরম নয়, বেশ আরামদায়ক। জানালাটা খুলে দিয়েছে মাহাতিম। আজ ড্রাইভিং সিটে আসনে গেড়েছে। পাশেই নোমান চুপচাপ ভঙ্গিতে সামনে তাকিয়ে আছে। গতকাল সন্ধ্যার দিকে এদিকে এসেছে তারা। গোটা রাত পেরিয়ে এখন দুপুর। আজ স্যারের চাচাতো বোনের বৌভাত। তিনি কি ঠিক সময় পৌঁছাতে পারবেন? প্রশ্নটা করতে গিয়ে কাচামাচু করছে সে। ঠিক এই সময় পাশ থেকে কাঙ্ক্ষিত বাক্য চলে আসে, ফারিনের বৌভাত নিয়ে টেনশন করছেন? নোমান বড় বড় চোখ নিয়ে ডান পাশে তাকালো, বসের দিকে আহাম্মকের মতো চেয়ে বলল, জি স্যার, আপনি কিভাবে বুঝলেন? মাহাতিম মৃদু ঠোঁটে হাসলো, অর্থাৎ এসব বোঝা কোনো ব্যাপার না। তার চিন্তা হচ্ছে মেহিনুরকে নিয়ে। মেয়েটা অদ্ভুত আচরণ শুরু করেছে। রাতে ঘুমায় না, খাওয়াতে মন নেই, সারাদিন খালি পালিয়ে পালিয়ে বেড়ায়। ইদানিং আরেকটা ব্যাপারে আশ্চর্য লাগলো, ও রাতে এক রুমে থাকতে চায় না। রাতে অনীহা দেখিয়ে মায়ের রুমে ঘুমাতে যায়। যে মেহিনুর বুকের মধ্যে মাথাতে রেখে ঘুমায়, গায়ে স্পর্শ না পেলে
এক দণ্ড ঘুমাতে পারে না, সে কিভাবে আলাদা থাকতে চায়? মেহিনুর কি তবে কোনো কিছুতে ক্ষিপ্ত, নাকি মাহাতিম অজান্তেই কোনো ভুল করে বসেছে? এগুলো নিয়ে অন্যমনস্ক হারিয়ে গেলে তৎক্ষণাৎ নোমান চেঁচিয়ে উঠল, স্যার সামনে দেখুন। মাথাটা মৃদু কাঁপিয়ে স্বাভাবিক হলো মাহাতিম। তাড়াতাড়ি গাড়িটা ব্রেক কষে থামিয়ে ফেলল। রাস্তার মাঝখানে ছোট্ট একটা কুকুর ছোট ছোট পায়ে পার হচ্ছে। বোবা প্রাণীটা আরেকটু হলে পিষে যেত। নোমান ভ্রু কুঁচকে বিস্ময় চাহনিতে বলল, স্যার কি হয়েছে? আপনি কোনো কিছু আপনাকে তো কখনো এরকম অবস্থায় ড্রাইভ করতে দেখিনি। মাহাতিম একটু ভাবনায় পড়ে গেল। সহকারীকে সত্যটা বলে দিবে? যদিও নোমান বিবাহিত, হয়তো বিষয়টা বুঝতে পারবে, কিন্তু একটা প্রেস্টিজের ব্যাপার স্যাপার আছে না। মাহাতিম স্টিয়ারিং থেকে হাত না সরিয়ে রাগঢাক ভঙ্গিতে বলল, কেসটা পার্সোনাল, তোমার হেল্প লাগতে পারে। নোমান আরও উদ্গ্রীব হয়ে বসের দিকে ফিরল। বসকে এক কাঠি বেশি নিশ্চয়তা দিয়ে বলল, আপনি শুধু মুখ দিয়ে বলুন স্যার, মনে করবেন কাজ শেষ। আপনি কি নিয়ে হেল্প চান খুব খুলে বলুন। এই নোমান আপনার এক হুকুমে রাজি। নোমানের বাড়াবাড়ি রকমের আধিক্যতা দেখে নিশ্চিত হলো মাহাতিম। ব্যাপারটা পুরোপুরি না ভেঙে হালকা একটু জানালো, তোমার ম্যাম নর্মাল বিহেভ করছে না, কিছু বলে একটা অলস অলস ভাব দেখায়। আগে যেমন খাওয়া দাওয়া নিয়ে চাপ দিলে কথা শুনতো, এখন জাস্ট স্কিপ, মনে মানে কথাই শুনে না। আমার কাছে জিনিসটা অ্যাবনর্মাল লাগছে। তুমি কি কিছু আইডিয়া করতে পারো? তোমারও তো ওয়াইফ আছে, সেই কি এমন কিছু করে? নোমান কিছুক্ষণ ভাবল, কথাটা নিয়ে নাড়াচাড়া করে আবার বসের দিকে চাইল। ভাবনা শেষে আক্ষেপের সুরে বলল, সুমাইয়া তো আজীবনই অলস, কিছু বললে এক কান দিয়ে ঢুকায় আরেক কান দিয়ে বের করে। ম্যামের সাথে তুলনা দিলে সুমাইয়া তো খাঁটি অ্যাবনর্মাল। আমার একটা কথাও শুনে না। গাঁজাখুরি মার্কা উত্তর শুনে হাসতেও পারছে না মাহাতিম। ওকে সিরিয়াস কেস নিয়ে প্রশ্ন করা হলো, ও কিনা বউকে অ্যাবনর্মাল বানিয়ে ছাড়লো। মাহাতিম অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসি আটকাচ্ছে। যদি এই কথাটা সুমাইয়া শোনে, আজ নোমানের রক্ষে নেই। বসকে নিরুত্তর দেখে ভরকে খেলো নোমান। সে কিছু বুঝতে না পেরে প্রশ্ন ছুড়ে বলল, স্যার আপনি কিছু বললেন না যে? মাহাতিম নিজেকে কন্ট্রোল করে স্বাভাবিক ফর্মে ফিরল। নোমানের দিকে বাভ্রু উঁচিয়ে মস্কারি স্টাইলে বলল, তোমার বউ রেগে গেলে কি করে নোমান? রাগটা কিভাবে ঝাড়ে? নোমান দুঃখের সাথে চোখ নিচু করল, ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে আবারও বসের পানে চোখ তুলল। স্যার বিষয়টা খুবই সেন্সিটিভ, তবুও বলছি, আজ ছোট মুখে পরামর্শ দিব, ভুল কিছু বললে মাফ করবেন। মহিলা মানুষের ভুল ধরতে নেই। তরকারিতে নুন বেশি হলেও গিলবে, ডালে চুল দেখলেও মজা মজা বলে খাবেন, কিন্তু খবরদার মনের ভুলেও ওদের দোষ ধরতে যাবেন না। যদি ধরেন তাহলে ওই দিনই আপনার সর্বনাশ, আপনার উপর দিয়ে কাল বৈশাখী ঝড় বইবে। বিছানায় শোবেন, হাউকাউ করে আপনার কান ধুয়ে দিবে। বাথরুমে যাবেন, আপনার জন্য বালতি ভর্তি কাপড় ভিজাবে। শার্ট পরতে যাবেন, একটাও ইস্ত্রি করা পাবেন না। আর রান্নাবান্না তো বাদই দিলাম, খেতে বসবেন, প্লেট গ্লাস আছাড় মেরে মেরে টেবিলে রাখবে। খুবই ভয় ভয় দৃশ্য স্যার। আমার ম্যাম খুবই ভালো মানুষ, ওনার মতো সোনার মেয়ে হয় না। আপনি আপনি ম্যামের সাথে এক প্লেট ফুচকা নিয়ে খোলাখুলি আলোচনা করুন, দেখবেন ম্যাম সব ফরফর করে বলে দিচ্ছে। উনি মাটির মানুষ, মাটির মানুষের সাথে সিমেন্টের তুলনা হয় না। স্টিয়ারিংয়ে থাকা হাতটা হাসির দমকে কাঁপছে। মাহাতিম নিঃশব্দে হেসে যাচ্ছে। ফুচকার কথাগুলো অবশ্য মানা যায়, কিন্তু বেচারার কষ্ট বলার নমুনা শুনে হাসি থামানো দুষ্কর। হঠাৎ হাসতে গিয়ে কিছু একটা খেয়াল হলো তার। আচানক হাসি থামিয়ে স্থির হলো সে। মেহিনুর তার কাছে আদর চায় না। ও আগের মতো বুকটা ধড়াস করে উঠল। ধকধক করে হৃৎপিণ্ডটা লাফিয়ে যাচ্ছে। সে যেটা ভাবছে সেটা কি সত্যি? তাড়াতাড়ি পকেটে হাত দিল মাহাতিম। নোমান এরই মধ্যে কি হয়েছে স্যার, কিছু খুঁজছেন বলে প্রশ্ন করলো, কিন্তু কোনো লাভ হলো না। মাহাতিম হুলস্থুল ভঙ্গিতে কল দিয়ে বসেছে। খাঁচার বন্দি পাখির মতো ছটপট করছে। বেচৈন অবস্থায় তৃষ্ণা পেয়ে যাচ্ছে। ফোনটা রিং হচ্ছে, কল যাচ্ছে, কিন্তু ধরছে না। কোথায় গেছে? মাহাতিম তীব্র মনে আকুলি বিকুলি করছে। মেহিনুর ফোনটা ধরো, ফোনটা ধরো। প্রচণ্ড অস্থিরতায় ডান পাটা ঠকঠক করে কাঁপছে। এক একটি টিউন যাচ্ছে, ততটা উতলা হচ্ছে সে। সিটে গা হেলিয়ে চোখ বুজে ফেলছে। হঠাৎ ওপাশ থেকে কলটা রিসিভ হলো। পরিচিত কণ্ঠে সালাম দিয়ে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। মাহাতিম ঝট করে সিট থেকে সোজা হয়ে বসলো। সালামটা ফিরিয়ে তড়িঘড়ি কণ্ঠে বলল, মেহিনুর শুনছো?
মেহিনুর প্রত্যুত্তর বলল, জি শুনছি। কোথায় আছেন? আপনি বাসায় আসবেন না? ফারিনের বউ ভাত, ও আপনাকে খুঁজছে। যেখানেই থাকুন একটু জলদি আসুন। মাহাতিম কথাটা বলতে গিয়েও বলতে পারছে না, আটকে যাচ্ছে। বুকের ভেতর ধুকপুকানি এখনো কমেনি, প্রচণ্ড বেড়ে যাচ্ছে। যদি ঘটনা সত্যি হয়, যদি মেহিনুর সত্যি সত্যি। মাহাতিম চোখ বন্ধ করলো, বুকে শ্বাস টেনে নিল, নিজেকে ধাতস্থ করে মোলায়েম সুরে বলল, মেহিনুর, তুমি কি প্রেগনেন্ট? নোমান চোয়াল ঝুলিয়ে ফেলেছে। দারুণ বিস্ময়, অবাক হতে গিয়ে শেষমেশ খুশি হলো সে। এটাই যেন সত্যি হোক, এটাই রুটে যাক। নোমান ভেতরে ভেতরে খুশিতে ফেটে ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে মার্জা ম্যামকে ফোন দিয়ে জানাতে। মাহাতিম উৎকণ্ঠায় সাথে ঢোক গিলে যাচ্ছে, তার কান দুটো সুখকর সত্যগুলো শুনতে চাচ্ছে। মেহেনুর বলুক না। আর কত অপেক্ষা? ডান কানে ফোনটা ধরা। মেহিনুর চুপ করে আছে। কেন জানি মনে হচ্ছে মেয়েটা লজ্জা পেয়েছে। নিশ্চয় ছোট্ট মুখটা টুকটুকে হয়ে গেছে। মাহাতিম ধৈর্য রাখতে পারল না, চোখ বন্ধ অবস্থায় ব্যগ্র সুরে বলল, ও মেহিনুর, শুনছো? তুমি কি প্রেগনেন্ট? মেহিনুর চুপ করে আছে। মানুষটা যদি সামনে থাকতো, তার মুখটা ধরে চোখে চোখ রেখে মিষ্টি করে হাসতো, তার বুকটার মধ্যে মাথা রেখে শরীরটা জড়িয়ে ধরতো, হৃদস্পন্দনের মাঝে ডুবে গিয়ে আস্তে করে জানাতো, হ্যাঁ সত্যি। ওই সময় মাহাতিমের মুখটা কেমন হতো, খুশিতে কেমন করতেন, তার উজ্জ্বল মুখখানা কেমন হাসিতে জলমল করত। মেহিনুর মনের কোণে একমাত্র মুখটা কল্পনা করে যাচ্ছে। কি দারুণ একটা হাসি দিয়েছে। এই হাসি যেন অমায়িক সুন্দর। তার ঠোঁটে লেগে থাকা আনন্দটুকু মেহিনুর গভীরভাবে টের পাচ্ছে। তার বুকের ভেতরটা শান্তির প্রদীপ আলোকিত হচ্ছে। খুব অস্থির অনুভব করছে মেহিনুর। মানুষটার মুখোমুখি কি করে হবে? আজকের পর থেকে আলাদাভাবে দেখবে? যেই অপেক্ষার জন্য মাঝে মাঝে পেটে হাত রাখত, সে কি আজও বুলিয়ে দিবে? ওপাশ থেকে টুট 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 শব্দ শোনা যাচ্ছে। মেহিনুর কলটা কেটে দিয়েছে। কান থেকে ফোন নামাতে সেকেন্ডের ভেতর টুং টাং করে মেসেজ চলে আসলো। মাহাতিম হাসি দিয়ে দিতে গিয়ে নিচের ঠোঁটটা কামড়ে বসলো। তার চোখ ঝাপসা হয়ে গেছে। 3rd মান্থ চলছে। মোবাইলটা ঠোঁটে রেখে চুমু খেলো সে। লেখাটার উপর পরপর 2টো চুমু খেলো। মাহাতিম চোখ জোড়া আর খুললই না। মোবাইলটা ঠোঁট থেকে নামালো না। সবার প্রথম যেই মাসুম চেহারাটার চোখে ভাসলো, যাকে নবজাতক হিসেবে প্রথম কোলে তুলেছিল, তাকে প্রতিটি কথা, প্রতিটি অক্ষর উদ্দেশ্য করে মনে মনে বলল, ভেবেছি আমার ছেলে হলে তোর নামটাই দিব, কিন্তু দিলেও আমি দুঃখ পাবো। আমার ছেলের নাম ধরে যতবার ডাকবো, আমার চোখে শুধু তোর ছবিটাই ভাসবে। মানুষ আমার কথা শুনলে খুব হাসবে। আমার উপর বেটা মানুষের ট্যাগ লাগানো বলে কথা। মানুষের ধারণা বেটা মানুষ পাথরের মতো, পাথর সহজে ভাঙে না। তোর বউটা আমাকে সব দিল মাহাদি। দেখ আমার জীবনে কি ফিরিয়ে দিল। তুই ভালো থাকিস ভাই, তোকে কোনোদিন ভুলব না। মাহাতিম পাঞ্জাবির পকেটে হাত দিল। অক্ষত চিরকুটটা আস্তে করে খুলতে নীরব হয়ে গেল। লেখাটা অজস্রবার পড়ল, বারংবার পড়ল। টুপ করে এক ফোঁটা অশ্রু চিরকুটটায় পড়ে গেল। আমার মধ্যে ছোট্ট একজন বেড়ে উঠেছে, ধীরে ধীরে ছোট ছোট হাত পা নিয়ে বড় হবে। কদিন পর আপনি তাকে ছুতে পারবেন আনসারি সাহেব। আপনি কি খুশি? বৌভাত উপলক্ষে ফারিন ও তো বাড়ি এসেছে, সঙ্গে এসেছে অতিথি। সন্ধ্যা এখন 7টা। আনসারি নিবাসে লঞ্চ সাউডে ছোট্ট করে লাইটিং করে সাজানো। খোশ গল্পের জন্য মানুষ সেখানে ব্যস্ত। মেহিনুর শরীরের কথা চিন্তা না করে এটা ওটা বাড়িয়ে দিচ্ছে। দূর থেকে সেটাই শাহনাজ কটমট করে চোখে দেখছে। যদি আল্লাহ না করুক ভুলে যদি পা পিছলে যায়, এই সময়টা একটু দেখে শুনে চলতে হয়। কিন্তু মেহিনুরটা আমলে নিচ্ছে না। আজ ভাইয়া ফিরুক, খালি শাহনাজ সব বলে দিবে। কোনো টোয়াদা শুনবে না। যেখানে স্বাস্থ্যের কথা চলে আসবে, সেখানে এক চুলও দেরি করবে না। শাহনাজ প্রথমেই ভাবলো মার্জার কাছে যাবে। চিন্তাটা আটসাট করে ভাবতে বিকট শব্দে গাড়ি ঢোকার শব্দ হলো। শাহনাজ মুখ ফিরিয়ে গেটটার দিকে চাইতেই মুখে প্রসন্ন সূচকে হাসি ফুটে উঠল। ফারিন শব্দ শুনে জানালা দিয়ে তাকিয়ে দেখল। মুচকে হাসি দিয়ে তৌফের উদ্দেশ্যে বলল, ওই তো ভাইয়া এসে গেছে। তো ভাই নিচে চলো। এই উঠো, তুমি না ভাইয়াকে বাংলা ওয়াশ দিবে? চলো চলো, এক্ষুনি চলো। আরে উঠো না বাবা, ঘোড়ার মতো শুয়ে আছো কেন? ফোনে কথা বলছিল তো। ফারিনের মুখ ভাই ডাক শুনে ভ্রু দুটো এক করলো। কলটা কেটে দিয়ে খিচড়ানো মেজাজে বলল, কি বললি আবার বলতো?
ফারিন তৎক্ষণাৎ জিভে কামড় বসালো। অপ্রস্তুত হাসি দিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, ভাই বলেছি, ভুলে বলে ফেলেছি, সরি, আর বলবো না। তোফ মিয়া, সত্যি কথা আর বলবো না, আসো এখন ভাইয়ার সাথে দেখা করে আসি। গাড়িটা ঢুকতে দেরি মেহিনুর তাড়াতাড়ি পালিয়ে গেছে। অন্য কাজের বাহানা দিয়ে রান্নাঘরে এসেছে। মাহাতিমের সামনেই যাবে না সে। একদিকে লজ্জা, অন্যদিকে জেদ। কথাটা যে সে কালই জানতো, শুধু শুধু একটা দিন অপেক্ষা করলো। কাল কেন উধাও হলো? এগুলো কেমন স্বভাব? এখনও যদি উধাও উধাও খেলে তাহলে কি সহ্য হবে? মেহিনুর কি আর একা আছে? পেটের জনকে নিয়ে সংখ্যা 2 জন হয়েছে। এখনও যদি তার সাথে অমানবিক আচরণ করে, মেহিনুর চরমভাবে কথা শোনাবে। এইসব আবোল তাবোল চিন্তা নিয়ে মেহিনুর যখন ভাবছিল, তখন রান্নাঘরে মার্জার আগমন হলো। তিনি সুন্দর করে জানালেন 2 কাপ চা বানিয়ে অতিথিকে দেওয়ার জন্য। মেহিনুর সেই মতো আপ্যায়ন করতে গেলে হঠাৎ নিতে এসে হাজির। চিন্তিত মুখে কাঁদো কাঁদো চেহারায় বলল, আমার রিং খুঁজে পাচ্ছি না ভাবি। পিওর গোল্ডের রিংটা হারিয়ে গেল। প্লিজ ভাবি, একটু খুঁজে দাও না। খোঁজাখুঁজির ম্যাটার তোমার লাগ ভালো, যাই খোঁজো পেয়ে যাও। প্লিজ আমাকে রক্ষা করো, ওটা না পেলে আম্মু খুব ঝাড়বে। মেহিনুর একটুখানি ভেবে আংটি খুঁজতে রাজি হলো। চায়ের ট্রেটা ওকে ধরিয়ে সে খুঁজতে খুঁজতে বেরিয়ে গেল। নিতের ভাষামতে আংটিটা গ্যারেজের কাছাকাছি পড়েছে। মেহিনুর ভেবেই পাচ্ছে না নীতি গ্যারেজে কেন গেছে। তবুও বেচারি জিনিস খুঁজতে গিয়ে গ্যারেজের কাছে চলে গেল। গ্যারেজটা নিরিবিলি, এই দিকটায় কেউ নেই। গ্যারেজের আলতো যতটুকু দেখা যায় ততটুকুই করছে মেহিনুর। এখনও চমৎকার ঘাস হয়েছে, সবুজে সবুজে মাটি ঢেকে সুন্দর দেখাচ্ছে। মেহিনুর ঘাসের ফাঁকে ফাঁকে দৃষ্টি ঘোরাতেই হঠাৎ পেছন থেকে ধস ধস শব্দ হলো। মেহিনুর কানের পিছনে চুল গুজতে গিয়ে যেই মুখ ঘোরাতে নিবে, অমনি পেছন থেকে একজোড়া হাত শূন্যে তুলে ফেলল। মেহিনুরকে একটু নড়াচড়ার সুযোগ না দিয়ে সবার আড়ালে বাড়িতে প্রবেশ করলো। সিঁড়ি ভেঙে নিজের রুমটায় ফিরে দরজায় চাপিয়ে দিল সে। এতটুকু সময় তার একান্ত, এখানে অন্যের হস্তক্ষেপ চাইবে না সে। 2 হাতের মধ্যে কুড়িয়ে নেওয়া মেহিনুরকে বিছানায় শুয়ে দিল। বিছানার ধার ঘেঁষে ফ্লোরে বসল মাহাতিম। মেহিনুরের দিকে নির্মল দৃষ্টি মেলে বলল, আমায় কেন বললে না? মেহিনুর উত্তর দিল না। তার ডান হাতটা টেনে নিজের গালে চেপে রাখল। কিছু সময় অপেক্ষা করে বলল, আপনার জন্মদিনে জানাতাম, তাই গোপন রেখেছি। মাহাতিম হাসতে গিয়ে উদাসী চোখে চাইল। ওর নরম তুলতুলে গালটা ছুঁয়ে মাথাটা না সূচকে বলল, আমার কোনো জন্মদিন নেই, আমি এগুলো মানি না। মেহিনুর ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে। কাজটা কি খারাপ করেছে? মাহাতিম ওকে চমকে গিয়ে অদ্ভুত কাণ্ড করলো। শাড়ির নিচে হাত গলিয়ে পেটটার উপর হাত রাখলো। আলতো স্পর্শে ছুঁয়ে ছুঁয়ে নম্র সুরে বলল, আমাদের প্রথম সন্তান, তাই না? সহজ স্বীকারোক্তি দেখে মেহিনুর অশ্রুসিক্ত হলো। তাদের প্রথম সন্তান, তাদের নিখাদ ভালোবাসার চিহ্ন। দুজনের কাছ থেকে একটু একটু করে তাদের ছোট্ট সোনাটা আসবে। মেহিনুর পরম আবেশে পেটের উপর শক্ত হাতটা চেপে ধরে। অপরিমেয় সুখের কাছে নতজান হয়ে শুধায়, আপনি খুশি? মাহাতিম প্রচণ্ড বিহ্বল হয়ে মেহিনুরকে ঝাপটে ধরল। সে বলতেও পারছে না কতটা খুশি সে, কতটা আনন্দ, প্রাণ চঞ্চল হচ্ছে। তার প্রথম সন্তান, তার শরীরের অংশ, তার রক্ত, তার চিহ্ন। ভাবতে ভাবতে প্রচণ্ড শিহরণ অনুভব করল। দাঁতজোড়া শক্ত করে কঠোর হলো সে। মেহিনুরকে আরও কঠোরভাবে আবদ্ধ করল। মাহাদির উপর এটাই হবে তার সবচেয়ে কাছের ব্যক্তি। তাকে বাবা ডাকা মানুষ গভীর থেকে গভীর অনুভূতিতে তলিয়ে যাচ্ছিল মাহাতিম। তাকে কেউ আদুরে কণ্ঠে বাবা ডাকবে, ছোট ছোট হাতে তর্জনী ধরবে। টলমল করে 2 চোখের কার্নিশ ভিজে যাচ্ছে। বিহম্বল সুখে গা ভিজিয়ে মাহাতিম শান্ত হলো। খুব কষ্টে ঢোক গিলে প্রাণঞ্চল কণ্ঠে বলল, আমার আত্মাটা ঠান্ডা হয়ে গেছে মেহিনুর, আমি বোঝাতে পারবো না বাবা হওয়ার অনুভূতিটা কত সুখের। আমার শরীরে ঠান্ডা কিছু বয়ে যাচ্ছে, আমি বোঝাতে পারবো না কতটা খুশি। আমি কিছুতেই পারবো না মেহিনুর। জীবনের অক্লান্ত ধারার সময়গুলো পেরিয়ে যায়। কখনো সুখ এসে পুলকিত করে, কখনো দুঃখ এসে ভেঙে যায়। কিছু মানুষ এসে যুক্ত হয়, কিছু মানুষ এসে হারিয়ে যায়। বদ্ধ নিরালায় থাকতে থাকতে কেউ মরে যায়, কেউ খোলামেলা আকাশ পেয়ে বেঁচে যায়। জীবনের নিয়ম বোধ হয় এমনই।
কখনো শোক, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না। তবুও আমরা শেষটার জন্য মরিয়া, যেন শেষের ছন্দটুকু পূর্ণ হোক। গর্ভকালীন পুরোটা সময় কাটিয়ে আজ মেহিনুর হাসপাতালে ডেলিভারি রুমটায় শুয়ে আছে। পাশে ছোট্ট একটা টুলে বসে মাথায় হাত বুলাচ্ছে লোকটা। একদিন এই লোকটাকে অসভ্য বলে ডেকেছিল। মানুষটা কোনোদিনই অসভ্য ছিল না, বরং পরিস্থিতি তাকে অসভ্য চেহারায় দেখিয়েছে। মেহিনুরকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে কোমল সুরে বলল, ভয় লাগছে? মেহিনুর প্রচণ্ড ব্যথা অনুভব করছে, চোখের কোণ দিয়ে অনবরত পানি ঝরছে। প্রসব বেদনায় তার শরীরটা ভেঙে আসছে, তবুও তার চোখের কাছে প্রসন্ন হাসি ছুড়ে বলল, না, আপনার বাঘিনী ভয় পায় না। এক পলকের জন্য থমকে গেল মাহাতিম। এই তো আর কিছু সময়, তারপরে জীবনের শ্রেষ্ঠ আনন্দের অভিষিক্ত হবে। তার কোলের মধ্যে ছোট্ট কেউ ঘুমিয়ে থাকবে, ছোট ছোট লালচে নরম আঙ্গুলে চুমু খাবে। মাহাতিম মুখ নামিয়ে মেহিনুরের কপালটায় আদর ছুঁয়ে দিল, ফোলা পেটটায় আরেকবার হাত বুলিয়ে বলল, এখন উঠি, ঠিক আছে? দ্রুত আমার মেয়ে সহ চলে আসো। তোমাদের দুজনকে আমি বুকে রেখে দিব। তোমাকে যেভাবে রেখেছিলাম আমার মেয়েকে তার চেয়ে বেশি গুণে রাখবো। তুমি শুধু সুস্থভাবে চলে এসো, আমি আর কিছুই চাইবো না। প্রসব বেদনার মুখটা লাল হয়ে আসছে, কি পরিমাণ ব্যথা হচ্ছে মেহিনুর বলতে পারবে না। শরীরের নিম্ন ভাগ যেন ছিঁড়ে যাচ্ছে। মাহাতিম ভিজিট শেষ করতেই ডাক্তার দুজন প্রবেশ করলো। যদিও নর্মাল ডেলিভারির জন্য কথা বলা আছে, কিন্তু বিপদের কথা বলা যায় না। পুরো ফ্লোর জুড়ে মার্জা, তোফ, নীতিরা, কেউ বাদ যায়নি। মেহিনুরের কথা শুনতে পেয়ে চলে এসেছে সবাই। বন্ধুর এই সময়টুকুতে আবারও হাজির হয়েছে সৌভিক, সিয়াম ও তৌফ। ইনিয়ে বিনিয়ে মজা চালিয়ে পরিবেশ গরম করছে। মাহাতিম আজ যেখানে দাঁড়িয়ে আছে, কয়েক যুগ আগে একই কায়দায় চিন্তিত ছিল। সেদিন দুশ্চিন্তায় ছিল মা ও ভাইয়ের জন্য, আজ চিন্তিত বউ ও মেয়ের জন্য। সময় যেন কাটছেই না। অস্থিরভাবে পায়চারি করতেই সারিবদ্ধ চেয়ারে বসলো, কিন্তু স্বস্তি পেল না। আবার উঠে দাঁড়ালো, বন্ধ দরজার দিকে চিন্তিত মুখে তাকালো। মনে মনে দোয়া করে যাচ্ছে মাহাতিম। তার দুটো মানুষ যেন সুস্থ সবলভাবে চলে আসুক। তার মেহিনুর, তার মেয়ে, তার দুটো প্রাণ যেন সুস্থ থাকুক। মেহিনুরের কাল রাত থেকে ব্যথা উঠেছে, সেই কখন থেকে ব্যথাটা সহ্য করছে, আর যেন কষ্ট না পাক। মাহাতিম মায়ের দিকে চাইল, দৃষ্টি ঘুরিয়ে সকলের দিকে এক এক করে দেখতে লাগলো। সবাই চিন্তিত। সময়ের পাল্লা আরও ঘন্টা অতিক্রম হলো। সবার চিন্তাকে নস্যাৎ করে উপস্থিত হলো সময়। অবশেষে মাহেন্দ্র ক্ষণটি তীর তীর করে চলে আসলো। দরজার ভেতর থেকে নবজাতকের কান্নার সুর ভেসে এলো। সবাই একসঙ্গে দরজার দিকে দৃষ্টি তাকালো। নবজাতকের কান্নাটা জানান দিয়ে যাচ্ছে সে এসে গেছে। মায়ের গর্ভ ছেড়ে পৃথিবীর আলো দেখেছে। মার্জা ওড়নার নিচের দুটো মোনাজাত ভঙ্গিতে করলেন। সকলের দৃষ্টি বাঁচিয়ে তিনি দুফোঁটা অশ্রু ছেড়ে শোকর গোজার করলেন। কিছুক্ষণের ভেতর দরজা খুলে ডাক্তার বেরিয়ে এলেন। ভদ্রমহিলা ছোট্ট শিশুকে কোলে নিয়ে সকলের সামনে এনে বললেন, মা ও মেয়ে দুজনে সুস্থ, চিন্তার কারণ নেই। আনসারী সাহেব, নিন, আপনার স্ত্রী বারবার বলেছেন আপনার হাতে যেন সুস্থ মেয়েকে তুলে দেই। আপনার স্ত্রী এখন ঘুমিয়ে আছেন, ওনাকে বিরক্ত করবেন না। কাপড়ে মোড়া ছোট্ট প্রাণকে কোলে নিল মাহাতিম। আবারও সেই পুরনো দিনের মতো দৃশ্যটা মনে পড়ে গেল। এমনই করে একদিন ছোট্ট মাহাদিকে কোলে নিয়েছিল। এইটুকুনি মুখ, ঘুমন্ত চোখ, লাল টকটকে ঠোঁট, দুটো ক্ষুদ্র হাত নরম নরম আঙ্গুলের মুঠোয় করে আছে। এই হাতের একদিন মাহাদিকে ধরেছিল, আজ সেখানে নিজের মেয়ে ঘুমিয়ে আছে। মায়াভরা মুখটার দিকে চেয়ে মাহাতিম পরিতৃপ্তির হাসি দিল। কপালের ছোট্ট চুমু খেয়ে ঘুমন্ত মুখে চেয়ে বলল, তুমি আমার মেহসানা আনসারি। মাহাতিম সবার সামনে অশ্রু ছেড়ে দিল। আজ কেন জানি নিজেকে আটকাতে পারল না। তার বুকটার কাছে ছোট্ট প্রাণটা ক্ষণে ক্ষণে পুরনো দিনগুলোকে তাজা করে দিচ্ছে। ঠিক একইভাবে সেই মানুষটার নামকরণ করেছিল সে, যেভাবে প্রাণের শিশুকে আজ করেছে। মাহাতিমকে চতুর্দিক থেকে ঘিরে ধরল সবাই। সৌভিক, নীতিদের মতো বন্ধু কাজিনের শক্ত প্রাচীরের বলটায় জড়িয়ে ধরল। সবাই যেন একটু সুরে একই আমোদে বলল, এবার কিন্তু ট্যুর চাই। প্রিয় মাহাদি,
তুমি এই উপন্যাসের ছোট্ট চরিত্রে ছিলে। তোমার ভাই ক্ষণে ক্ষণে তোমাকে স্মৃতির আদলে মুখ্য বানিয়ে দিয়েছে। তোমার মতো অনেক আপনজন অপ্রত্যাশিত ঘটনায় হুট করে চলে যায়, আর কখনো তাদের ফিরে পাওয়া যায় না। তাদের কোনোদিন বলাও হয় না আমরা তাদের কতটা ভালোবাসি। তারা কোনোদিন জানতেও পারে না এই পৃথিবীর বুকে অনেক স্নেহ ভালোবাসা তাদের জন্য জমা ছিল। দিন শেষে আমরা তাদের হারিয়ে ফেলি। কথাগুলো আমাদের বুকে রয়ে যায়।